আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। সবাইকে ওয়েলকাম করছি আমার ইউটিউব অনলাইন ক্লাসের তৃতীয় ক্লাসে। আজকে ক্লাস আমরা শিখব সিএসএস। বিষয়টা খুব ইন্টারেস্টিং এবং খুবই একটি মজাদার একটা সাবজেক্ট। আমি আজকের ক্লাসে সিএসএস শেষ করার চেষ্টা করব। আমি হয়তোবা HTML ২টা ক্লাস করেছি, আপনারা নিশ্চয়ই জানেন। ২টা ক্লাসের মধ্যে আমরা হেডিং ট্যাগ কিভাবে অ্যাড করে, প্যারাগ্রাফ ট্যাগ কিভাবে অ্যাড করে এবং কিভাবে ইমেজ ট্যাগ অ্যাড করে, কিভাবে লিঙ্ক ট্যাগ, ইমেজ ট্যাগ বা কোনো কিছুকে লিঙ্ক আপ কিভাবে করতে হয়, এই ৫ থেকে ৬টা আইটেম আমি HTML শিখিয়েছি। তো আজকে আমি CSS শিখাবো। অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাইয়া ২টা ক্লাসে কি HTML শেষ হয়ে গেছে? না, ২টা ক্লাসে HTML পুরোপুরি শেষ হয় নাই, কিন্তু যেই HTML গুলো সচরাচর ইউজ করা হয় সেই ইম্পর্টেন্ট HTML গুলো আমি ২টা ক্লাসে দেখিয়ে ফেলেছি অলরেডি। আপনারা যদি দেখে না থাকেন প্রথম থেকে ভিডিওগুলো দেখতে পারেন। আজকের ক্লাসে আমি CSS দেখাবো। গাইজ, আমাদের প্ল্যান কিন্তু মূলত ওয়ার্ডপ্রেস করা। আমাদের প্ল্যান কি? আমাদের প্ল্যান মূলত ওয়ার্ডপ্রেস শিখবো আমরা। যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস শিখবো, সেহেতু আমরা HTML CSS আমরা বেসিকটা শিখে নিচ্ছি। আপনি যখন HTML CSS টা বেসিকটা শিখে যখন ওয়ার্ডপ্রেসে এক্সপার্ট হয়ে যাবেন, আমরা ওয়ার্ডপ্রেসে প্রচুর সময় স্পেন্ড করব। আমরা ওয়ার্ডপ্রেসে যখন আমরা চলে যাব, তখন আমরা ওয়ার্ডপ্রেস থেকে আমরা আস্তে আস্তে আমরা CSS HTML অটোমেটিক আমরা শিখে ফেলবো। তো যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টের কাজ শিখবো না, জাস্ট আমরা ওয়ার্ডপ্রেস ডিজাইনের কাজ শিখবো এবং ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনের কাজ শিখবো এবং তারপর আমরা অনলাইনে অ্যাকাউন্ট খুলবো। সো আমরা কিভাবে তাড়াতাড়ি ইনকাম জেনারেট করতে পারি, তাড়াতাড়ি আমরা ইনকামে চলে যেতে পারি, সেই জন্যই আমার এই আর্লি প্রসেস, আমার শর্টকাট প্রসেস। সেজন্য আমি ২ দিনের ভিতরে আমি HTML শিখিয়ে ফেলেছি। আজকে আমি CSS শিখাবো। তো গাইজ, CSS শেখানোর পূর্বে আমি বলতেছি CSS মানে স্টাইল শিট। আপনারা নিশ্চয়ই জানেন CSS কে বলা হয় স্টাইল শিট। ধরেন আমি ফ্রিল্যান্সার রাকিব এই নামটা লিখেছি, আমি চাচ্ছি ফ্রিল্যান্সার রাকিবই এটা কালার হবে, এটা একটা স্টাইল হবে, এই প্যারাগ্রাফটা একটা স্টাইল হবে, আমি চাচ্ছি যে এই ছবিটা একটা স্টাইল হবে। মানে এই যাবতীয় স্টাইল যত একটা ওয়েবসাইটে যতগুলো স্টাইল করা হয়, বেসিক্যালি সবগুলো স্টাইলকে কি বলা হয়? সিএসএস। স্টাইলগুলো কি বলা হয়? সিএসএস। তো আমরা যেহেতু আমরা গত ক্লাসে এই পর্যন্ত শিখেছিলাম, তো আমরা এই এতটুকুকে আমরা সিএসএস করে আমরা এই দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এটা কিন্তু একটু এলোমেলো করা আছে। এলোমেলো করা আছে না? একটা প্রফেশনাল একটা ওয়েবসাইট লুকিং না। আপনি যদি আমার নিজস্ব ওয়েবসাইট ঢুকি, আমরা যদি ফেসবুকে যাই, আমরা দেখবো ফেসবুক কত সুন্দর লুকিং। এইদিকে মেনু, এইদিকে উপরে মেনু, এইদিকে সাইড বার, মাঝখানে মেইন কন্টেন্ট, কত সুন্দর। কিন্তু আমরা যদি আমাদের ওয়েবসাইটে দেখি, আমরা যেটা করেছি সেটা কিন্তু দেখতে খুব মোটে সুন্দর না। তো আমরা কি করবো? এটা সিএসএস দিয়ে স্টাইল করে এটাকে সুন্দর করব। তো গাইস, আমরা একটা প্রজেক্ট নিয়েছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে প্রজেক্টটা নিয়েছিলাম। প্রজেক্টের নাম ছিল ফার্স্ট প্রজেক্ট। সেটার ভিতরে আমরা 2টা ফাইল করেছিলাম, একটা HTML আর একটা করেছিলাম কি ইমেজ টেক। ইমেজ টেক আমরা ইমেজ রেখেছিলাম, আর HTML এ কি আমরা HTML কোড করেছিলাম। আমরা যদি এটা সাবলাইম টেক্সট ওপেন করি, তাহলে আমরা দেখব আমাদের কোডগুলো কি এখানে রয়ে গেছে। এখান থেকে রাইট ক্লিক করে আমরা সাবলাইম টেক্সট ওপেন করতে পারি বা টেনে এনে আমরা সাবলাইম টেক্সট ওপেন করতে পারি। ওকে। তো গাইস, এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, আমি এটা কেটে দিচ্ছি আগেরটা। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আমরা এখানে H1 দিয়ে আমরা ফ্রিল্যান্সার রাকিবটা স্টার্ট করেছি, আর এই প্যারাগ্রাফটাকে আমরা পি ট্যাগ দিয়ে নিয়েছি, আর ইমেজটাকে আমরা IMG ট্যাগ দিয়ে নিয়েছি, এবং এটাকে আমরা লিঙ্ক আপ করার জন্য আমরা হাইফার ট্যাগ বা অ্যাড ট্যাগ বা অ্যাঙ্কর ট্যাগ আমরা নিয়েছি। তো এইগুলো কিভাবে নিয়েছি আপনি সেকেন্ড ভিডিওতে অলরেডি আপনি শিখে ফেলেছেন, ফার্স্ট ভিডিওতে অলরেডি শিখে ফেলেছেন। তো গাইস, আজকে আমরা কি করব? এটাকে স্টাইল করব। ওকে। আমরা যদি সিএসএস করতে চাই, প্রথমেই যদি আমরা সিএসএস করতে চাই, তাহলে আমাদের প্রথমেই HTML কে, আচ্ছা আমরা আগে সিএসএস একটা ফোল্ডার বানাই। আমরা এখানে সিএসএস একটা ফোল্ডার, সরি সিএসএস একটা ফাইল বানাতে হবে। তাহলে আমরা রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে নিউতে যাব, নিউতে যাওয়ার পর আমরা কোথায় যাব? টেক্সট ডকুমেন্টস রেসপন্স। সমস্যা নেই, এখানে অনলাইন ক্লাস, আমার সাথে একজন স্টুডেন্ট অলরেডি আছে। আমরা এখন টেক্সট ডকুমেন্টসে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এখানে লিখব, এটা আমরা ডিলিট করে ফেলি পুরোটা। এখানে লিখব স্টাইল, স্টাইল ডট সিএসএস, স্টাইল ডট সিএসএস। আপনি যদি এখানে লিখতে পারেন আবুল, আবুল ডট সিএসএস, তাতেও কাজ করবে। ডট সিএসএস থাকতে হবে। সো আমরা যে এখানে আমরা সিম্পল স্টাইল ডট সিএসএস লিখি, প্রফেশনাল থাকুন, স্টাইল ডট সিএসএস দিয়ে আমরা যে এন্টার ক্লিক করি, কিংবা আমরা ওকে,
আপনারা দেখতে পাচ্ছেন যে এটা স্টাইল ডট সিএসএস ফাইল হয়ে গেছে। এখন স্টাইল ডট সিএসএসটা আমরা চাইলে কিন্তু আমরা রাইট ক্লিক করে আমরা সাবলাইম টেক্সট ওপেন করতে পারি। দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের এচটিএমএল ফাইল, এটা হলো আমাদের সিএসএস ফাইল। এখন এই এচটিএমএল এর ফাইল সিএসএস এর সাথে কি যুক্ত আছে? কোনো যুক্ত করা হয়েছে লিংক দিয়ে? যুক্ত করা হয় নাই। কিংবা এই ইমেজ ফাইলটা কি এটাতে যুক্ত করা আছে? ওকে, ইমেজ ফাইলটা গাইস আপনারা জানেন যে ইমেজটা কিন্তু এই যে ইমেজ এই দেখেন সোর্স ফাইল দিয়ে কিন্তু আমরা অলরেডি এইচটিএমএল এর সাথে যুক্ত করেছি, তার সিএসএস টা নিশ্চয়ই যুক্ত করতে হবে। ওকে, ওকে, আমরা যেহেতু যে ফাইলই থাকুক না কেন আমরা এইচটিএমএল এর সাথে যুক্ত করতে হবে, সো আমরা ইমেজ ফাইলটাকে যুক্ত করে ফেলছি অলরেডি। এখন আমরা স্টাইল ডট সিএসএস ফাইলটাকে কিসের সাথে যুক্ত করতে হবে? ইন্ডেক্স ডট এইচটিএমএল এর সাথে। এখন আসলে আমরা ইন্ডেক্স ডটে যাই। আমরা যদি ইন্ডেক্স ডটে আসি, আমরা একটু প্রফেশনাল একটু কাজ করার চেষ্টা করি। এখন আমি জাস্ট এটাকে একটু নিচে রাখি দিই, নিচে রেখে দিই। বেসিক্যালি বেসিক্যালি যদি আমরা এইচটিএমএল করতে চাই, এইচটিএমএল স্ট্রাকচারটা হয় এইভাবে। আমরা এইচটিএমএল লেখার পর যদি আমরা ট্যাব ক্লিক করি, আমরা দেখবো সুন্দর একটা হয়ে গেছে। আপনারা আপাতত এই জিনিসটা নিচে লেখাটাকে বলে যান। দেখেন এইচটিএমএল লেখার নিয়ম হলো এটা। এইচটিএমএল একটা ফর্মে তিনটা পার্ট থাকে। একটা হলো হেডার পার্ট, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। একটা হলো হেডার পার্ট, একটা হলো বডি পার্ট, একটা হলো ফুটার পার্ট। এটা হলো ফুটার পার্ট। কি বললাম আমি আবার বলতেছি, এইচটিএমএল এ তিনটা পার্ট থাকে। একটা হলো এইচটিএমএল কিংবা একটা ওয়েবসাইট। আমি যদি আমার এই ওয়েবসাইটে যাই, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই হেডারে কিন্তু এখানে কিন্তু একটা পার্ট, এটা হলো হেডার পার্ট, এটা হলো হেডার। আর পুরোটাকে কি বলা হয়? বডি। আর নিচেরটাকে কি বলা হয়? ফুটার। এই নিচেরটা দেখছেন ফুটার। মানুষের অঙ্গতে যদি আমরা হিসাব করি, আমাদের কিন্তু একটা মাথা আছে, একটা পা আছে, আর মাঝখানে বডি আছে। ঠিক এইচটিএমএল ফাইলের মধ্যে আপনাকে দুইটা পার্ট থাকবে, একটা হলো হেডার পার্ট, একটা হলো বডি পার্ট, একটা হলো ফুটার পার্ট। কি বলছি? একটা হলো হেডার পার্ট, একটা হলো বডি পার্ট, একটা হলো ফুটার পার্ট। ফুটারে কি অংশ থাকে? এই অংশগুলো থাকে, আপনারা নিচে দেখতে পাচ্ছেন এইগুলো। আর বডিতে কি থাকে? যাবতীয় সবকিছু। আর হেডারে থাকে লিঙ্ক আপ করাগুলো। যাবতীয় যত লিঙ্ক আপ করবেন সিএসএস স্টাইল করে সেটা থাকবে হেডারে। ওকে, আমি যদি এখানে টাইটেল, আপনার নিচে দেখতে পাচ্ছেন টাইটেল, একটা ওয়েবসাইট নিচে একটা টাইটেল থাকে। আমি যদি এখানে লিখি this is our this is our first project website, ওকে, এটা আমি লিখলাম। লেখার পর আমার হেডার পার্ট শেষ কিন্তু। আচ্ছা, টাইটেল থাকে। হ্যাঁ, টাইটেলটা মানে কি? আমি একটু যদি আমি এই লেখাগুলো যদি কপি নেই, এই লেখাগুলোকে যদি আমি, দেখছেন কিভাবে মাউসটা নিয়েছি আমি এখানে আনার পর যদি আমি লেফটে ক্লিক করে একদম ধরে রেখে আমি টান দিয়েছি, এটা মার্ক হয়ে গেছে। মার্ক হওয়ার পর যদি আমি কন্ট্রোল জেটে ক্লিক করি, তাহলে হয়ে যাবে কি? পিছনে চলে গেছে। আমি আবার দেখাচ্ছি, আমি যদি এখানে মাউসের লেফট ধরে আমি যদি এভাবে টান দিয়ে আনি, তাহলে এটি কপি হয়ে যাবে, সরি মার্ক হয়ে যাবে। তখন আমি যদি কন্ট্রোল এক্স এ ক্লিক করি, তাহলে এটা কাট হয়ে যাবে, এখান থেকে চলে যাবে, প্লাস কপি হয়ে যাবে। কন্ট্রোল এক্স এ আমি ক্লিক করেছি, চলে গেছে। আমার পর এটা কোথায় বসবে? বডিতে, তাই না? বডি দিতে এগুলা। ওকে, কন্ট্রোল বি, ইয়েস। আমরা কন্ট্রোল এক্স দিয়ে কাট করেছি, কাট মানে কপি হবে, প্লাস ওইখান থেকে রিমুভ হয়ে যাবে। আর কন্ট্রোল বি দিয়ে আমরা এখানে বসিয়ে দিয়েছি। ওকে, তাহলে আমরা বডি পার্ট শেষ হয়ে গেল। আমরা বডি পার্টে যাই লিখে এখানে বডি পার্টে লিখবো। ওকে, হেডার পার্টে কি হয়েছে? আমরা টাইটেল দিয়েছি। আমরা একটু সেভ সেভ সেভে ক্লিক করি, করার পর যদি আমি ব্রাউজ করি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে উপরে কি লেখা আছে? এইচটিএমএল ডট ইন্ডেক্স ডট সিএসএস। উপরে দেখতে পাচ্ছেন কি? ইন্ডেক্স ডট এইচটিএমএল। আমি যখন রিফ্রেশ দেব, কি দেখতে পাচ্ছেন? দিস ইজ আওয়ার ফার্স্ট প্রজেক্ট ওয়েবসাইট। অর্থাৎ টাইটেলটা কি? টাইটেলটা কোথা থেকে আসছে? এই যে হেডার পার্টে।
বুঝতে পেরেছেন? ওকে, তো আমি চাচ্ছিলাম যে আমার এই সিএস স্টাইল ডট সিএসএস টা এটা ইন্ডেক্স ডটের সাথে কি হবে, লিঙ্ক আপ হবে। তো আমি যে লিঙ্ক আপ করতে চাই, আমি সিম্পলি আমি ইন্ডেক্স ডটে যাব, এখানে আসার পর আমি এইভাবে ক্লিক করব, এই যে এইভাবে লিখব লিঙ্ক, তারপর আমরা এই দুইটা ফুটাকে কি বলে, সেমিকোলন, তারপর সিএসএস লেখার পর যে আমরা ট্যাবে ক্লিক করি, সরি আচ্ছা আমি একটু এটা একটা টেকনিক আছে, আমি একটু একটু রিকল করছি টেকনিকটা। ইয়েস গাইস, আমরা এখন লিঙ্ক আপ করব, অর্থাৎ আমরা স্টাইল ডট সিএসএস টা কি করব, এখানে অ্যাড করব, কি করব, অ্যাড করব। লিঙ্ক আপ মানে একটা সাথে একটা অ্যাড করা কি লিঙ্ক আপ বলা হয় এখানে এই ভাষায়। তো আমরা যদি ইয়ে করতে চাইলে আমরা লিঙ্ক করব, আমরা আই LIN কে লিঙ্ক ক্লিক করার পরে আমরা সিম্পলি যদি ট্যাবে ক্লিক করি, তাহলে আমরা যাবো এখানে লিঙ্ক আপ করার জন্য একটা ফাইল চলে আসছে। এখানে হাইফার রেফারেন্স, এখানে আমরা কি করব, স্টাইল ডট সিএসএস টা এখানে বসিয়ে দেবো। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, কি লিখতে পারি এখানে, আমরা লিখবো এখানে স্টাইল ডট সিএসএস, স্টাইল ডট সিএসএস। এখন এটা অটোমেটিক চলে আসবে, লিঙ্ক লেখার পর যদি ট্যাব ক্লিক করি তখন এই হাইফার রেফারেন্স অটোমেটিক। আমি আবার কেটে দিচ্ছি। আমি যদি LIN কি লিঙ্ক লেখার পর আমি এই যে ট্যাব মাউসের ট্যাব ক্লিক করি, তাহলে পুরো লেখাটা চলে আসছে। এখন আমি স্টাইল ডট সিএসএস, অর্থাৎ আচ্ছা আমরা চাইলে এখান থেকে যাওয়ার পর আমরা এটা কপি করতে পারি, এটা কপি করতে পারি, কপি করার পর আমরা এখানে আসতে পারি, আসার পর আমরা সিম্পলি এখানে বসিয়ে দিতে পারি স্টাইল ডট সিএসএস। ওকে, করার পর যদি আমরা কন্ট্রোল এস দেই, এস দেওয়ার পর যদি আমরা এখানে রিফ্রেশ যাই, এখানে ক্লিক করি, এখানে কিন্তু কোনো ইম্প্যাক্ট করতেছে না। কেন করতেছে না, কারণ আমি স্টাইল ডট সিএস লিঙ্ক আপ করেছি, করার পর কিন্তু আমরা স্টাইল ডট সিএসএস টা আমরা এখানে ওপেন করেছি, কিন্তু স্টাইল ডট সিএসএস আমরা কিছু রেখেছি, কোন স্টাইল যদি আমরা না রাখি তাহলে কি এখানে শু করবে, শু করবে, করবে না। ওকে, এখন আরেকটা বিষয় যেটা, এখন আমার যে স্টাইল ডট সিএসএস লিঙ্কটা অ্যাড হয়েছে কিনা, মানে কোনো ভুল আছে কিনা, ইমেজটা একটা যখন আমরা ভুল ছিল তখন কিন্তু ইমেজটা দেখায় নাই, অর্থাৎ ইমেজটা এখন দেখা গেছে, তার মানে কি ইমেজটা একটা সাকসেসফুলি লিঙ্ক আপ হয়েছে। এখন সিএসএসটা লিঙ্ক আপ হয়েছে কিনা কিভাবে বুঝবো, এটা বোঝার জন্য আমরা কন্ট্রোল ইউতে ক্লিক করবো। কোথায় ইউজ করবো, কন্ট্রোল ইউতে, ইউতে ইউজ করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্টাইল ডট সিএসএস, এখানে ক্লিক করবেন, কিছু আছে নাই। আমি যদি এখানে স্টাইল ডট সিএসএস এ গিয়ে যদি হাই লেখার পর এস দিই, সেভ করার পর যদি আমি এখানে আসি, এখানে আসে রিফ্রেশ দিই, হাই দেখা দেখা যাচ্ছে, তার মানে কি স্টাইল ডট সিএসএস কি হয়েছে, লিঙ্ক আপ হয়েছে। ওকে গাইস, এখন আমি চাচ্ছি স্টাইল করব, দেখেন কিভাবে স্টাইল করি। আমি চাচ্ছি যে ফ্রিল্যান্সার রাকিব সেটাকে আমি ধরতে যাচ্ছি, এটাকে আমি বলতে যাচ্ছি তুমি ফ্রিল্যান্সার রাকিব তুমি কি হয়ে যাবে, রেড কালার হয়ে যাবে। এখন আমি যদি এখান থেকে রাইট ক্লিক করি, রাইট ক্লিক করার পর যদি ফ্রিল্যান্সার রাকিব দেখেন H1, এখন H1 এখানে আছে, H1 আমরা যদি প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে প্লাস চিহ্নতে ক্লিক করি, ক্লিক করার পর আমি যদি H1 কে বলি তুমি কালার হও রেড, রেড হয়েছে, রেড হয়েছে। ওকে, এইভাবে না, আমরা শিখবো অন্যভাবে। ধরেন H1 কে আমি বলেছি কালার হও রেড, অর্থাৎ এটা H1। এখন এখন একটা ওয়েবসাইটে H1 অনেকগুলো ট্যাগ থাকতে পারে, থাকতে পারে না, অর্থাৎ আমি যখন H1 এ দেবো সবগুলো ট্যাগে কি হয়ে যাবে, রেড হয়ে যাবে। এখন আমি চাচ্ছি না সবগুলো রেড হবে না, শুধু এই ট্যাগটাই রেড হবে, তাহলে কি করতে হবে, না আমি চাচ্ছি যে H1 এ এটাতে H1, এখন আমি যদি H1 এ আমি কালার দেই তাহলে তো H1 একটা ওয়েবসাইটে অনেকগুলো 10 12 20টা থাকতে পারে, তো সবগুলো রেড হয়ে যাবে, তাহলে জিনিসটা হইলো না। আমি চাচ্ছি স্পেসিফিক শুধু ফ্রিল্যান্সার রাকিবই রেড হবে, আর কোনো কোথাও রেড হবে না। সেক্ষেত্রে কি করতে হবে, এখানে HTML এর মধ্যে ক্লাস এড করতে হবে। কি এড করতে হবে, ক্লাস, ক্লাস বা আইডি। এখন ক্লাস বা আইডি কিভাবে অ্যাড করতে হয়, আপনি এখানে আসেন, আমরা HTML ফাইলে যাই,
এইচটিএমএল ফাইলে আমরা এই যে ফ্রিল্যান্সার রাখি দেখতে পাচ্ছেন, আমি জাস্ট h1 ট্যাগের পর আমরা স্পেস দেব, কি দেব, স্পেস দেব। স্পেস দেওয়ার পর আমরা লিখব ক্লাস, দেখতে পাচ্ছেন ক্লাস, ক্লাস দেওয়ার পর ইজ ইকুয়াল টু, তারপর এই দুইটা। এখন আমরা যদি এটা যদি বলি হেডিং, হেডিং দেওয়ার পর যদি আমি কন্ট্রোল এস দেই, আর যদি আমি কন্ট্রোল ডি শিফট দুইটা, এটাকে আমি ধরেন এটা আমি একটাতে ক্লাস দিলাম আর একটা ক্লাস দিলাম না। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। আমি কিন্তু ডাবল করছি, দেখতে পাচ্ছেন একটা ফ্রিল্যান্সার রাখিব আর একটা ফ্রিল্যান্সার রাখিবি, কিন্তু একটাতে ক্লাস দিয়েছি আরটাতে ক্লাস দেই নাই। ওকে, আমি এখানে একটু এসে রিফ্রেশ দিই। ওকে, আমি যদি এখন ধর h1, আমি h1 এ যদি h1 এ ডিজাইন করি, আমি h1 কি যদি বলি, আমি শুধু h1 কি যদি বলি কালার রেড হোক, অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি h1 কে যখন বলি তখন কালার রেড, দুটোটা রেড হয়ে যাচ্ছে। এখন আমি চাইতে শুধু স্পেসিফিক উপরেরটা কি হবে, রেড হবে। সেই ক্ষেত্রে আমরা যদি h1 এ যাই, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে h1 ধরেছি, কি ক্লাসের নাম কি ধরেছি, h1। এখন আমি স্টাইলে যাব, আমি স্টাইলে যাব, যাওয়ার পর আমরা h1 কে আমরা কি করব, যে ক্লাসটা আমরা কপি করব। ক্লাসটা মানে কি, ক্লাস হলো আইডেন্টিফাই, মানে এটা পরিচয়, মানে একটা ট্যাগের মানে রিপ্লেস করতেছে, এটা শর্ট কোট সোজা কথা। এখন আমি যদি ক্লাস 1 এর যে ট্যাগ কি, এটা কি হেডিং, এখন এই ক্লাস না, যদি ক্লাস ধরি তাহলে এটা আগে ডট দিতে হবে, এটা হচ্ছে নিয়ম সিএসএস লেখার। ক্লাস হেডিং, হেডিং লেখার পর আমরা এভাবে লিখতে হয়, দেখেন এভাবে, হ্যাঁ থার্ড ব্র্যাকেট। স্টাইল শিট লেখার নিয়ম হলো আমি যেটাকে আমি যে ট্যাক্স, এই যে এটা উপরে, মানে না এই নিচে, এবার ডান পাশে এখানে দিলি থার্ড ব্র্যাকেট হয়ে যায়। আমি যদি শিফট ধরে উপরে, শিফট ধরে যে কোনো একটাতে ক্লিক করি তাহলে দুটোটা চলে আসবে। তারপর আমরা মাঝখানে রেখে আমরা এন্টার করলাম, তাহলে কি হয়ে গেল, একটা নিচে নেমে গেল একটা উপরে গেল। মাঝখানে কি করবো আমরা, স্টাইল শিটের স্টাইলের কুটটা করবো। ওকে গাইস, তো স্টাইল শিটের নিয়ম লেখা হলো আমি যে এস্টিমেলটা, যে হেডিং ট্যাগটাকে আমি চাচ্ছি যে আমি স্টাইল করব, সেটা ট্যাগটাকে কি করতে হবে, ক্লাসে শর্ট করে ক্লাস নিতে হবে, কারণ h1 কিন্তু অনেকগুলো থাকতে পারে। সো আমি h1 চাচ্ছি এটাকে আমি ধরবো। তো এটাকে ধরতে চাইলে কি করতে হবে আমার, এটাকে ক্লাস বা আইডিতে আমার ধরতে হবে, ক্লাস বা আইডি। তো আমি ক্লাসটা শিখি আপাতত। তো ক্লাস লেখার জন্য প্রথমে ক্লাস দিব, তারপর ইজ ইকুয়াল টু দেবো, তারপর এই দুইটা কমাকে কি বলে আমি জানি না। এটা লেখার পর মাঝখানে আমি যদু মধু কদু যাই লিখি না কোনো, আমি স্টাইল শিটে এসে আমি সেটা লিখবো। এখন ডট কেন দিয়েছি, যেহেতু আমরা ক্লাস, সেহেতু আমরা ডট ইউজ করতে হবে। ওকে, আমি যদি এখানে গিয়ে বলি কালার রেড, লেখার পর যে শেষ না, কিভাবে দিতে হবে, এটা কি বলে, সেমিকোলন না সেমিকোলন। ওকে, তাহলে আমরা হেডিং কে বলতেছি, হেডিং ক্লাসকে বলতেছি তুমি রেড, কালার রেড হোক। তারপর আমরা কন্ট্রোল এস দিয়ে আমরা সেভ করব। সেভ করার পর যদি আমি এটাকে ব্রাউজিং এ যাই, তাহলে আমি দেখবো যখন আমি এখানে রিফ্রেশ করব তখন কোনটা রেড থাকবে, উপরেরটা, কারণ উপরেরটাতে কি আমি ক্লাস ধরেছি, উপরেরটাতে আমি স্টাইল করেছি, নিচেরটা কি ক্লাস ধরা আছে, নাই। ওকে, নাই। তাহলে আমি যখন রিফ্রেশ দেই আমি দেখবো উপরেরটা রেড হয়েছে আর নিচেরটা রেড হয় নাই, কারণ আমি নিচেরটাতে দেই নাই। এখন আমি যদি এভাবে করি h1, শুধু h1 না, আবার কি লিখবো এটা এইভাবে, আমি h1 কি যদি বলি তুমি কালার হও ব্ল্যাক, না গ্রিন, আমি h1 কি যদি বলি তুমি কালার হও গ্রিন, কন্ট্রোল সেভ, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন এখানে যে এসে রিফ্রেশ দিই তাহলে h1টা হবে গ্রিন, এটা গ্রিন হয়েছে। এখন এটা এই যে গ্রিন, সারাদিন ক্রিকেট খেলে তো একটু চেহারা একটু সমস্যা, দেখতে পাচ্ছেন, দেখা যায় না।
আচ্ছা, এটা হয়েছে রেড, এটা হয়েছে গ্রিন। আচ্ছা, তো এটাও তো H1 না? উপরেরটা তো H1, নিচেরটা H1, তাহলে উপরটা কেন গ্রিন হলো না? না না, উপরেটা H1 ক্লাস আছে। H1 টাকে আমরা কি করেছি, ক্লাসে কনভার্ট করে ফেলেছি, এই যে হেডিং ক্লাসে। ওকে, তা আমরা যদি সিম্পলি যদি আমরা এটাকে এটাকে আমরা আবার এটাকে ক্লাস নেই, দেখেন সি লেখার পর ক্লাস অটোমেটিক চলে আসে, তখন আপনি এন্টার ক্লিক করবেন। এটা আমি যদি হেডিং 2 লেখার পর আমি যদি কন্ট্রোল এস দা সেভ করি, এখানে যদি রিফ্রেশ দিই, আমি দেখবো যেমন আছে তেমনই। কিন্তু আমি যদি এই হেডিং 2 না, আমি এই হেডিং 2টাকে কপি করি, হেডিং 2টা কপি করি, কপি করার পর যদি আমি স্টাইল শিটে যাই, গিয়ে যদি আমি এখানে আসার পর যদি আমি হেডিং 2 দিই, এখানে কি দিতে হবে, ডট ডট। আমি এখানে যে কালারের জায়গায় যদি আমি লিখি এখানে ইয়েলো, এভাবেই তো লেখে না, ইয়েলো লেখার পর যদি আমি কন্ট্রোল এস দিই, ওকে, কন্ট্রোল এস দিই, তাহলে আমরা কি দেখতে পারবো, আমরা দেখতে পারবো উপরে একটা রেড হয়েছে আর নিচেরটা কি হয়েছে, ইয়েলো কালার হয়ে গেছে। হয়েছে? তার মানে যখন আপনি যখন ক্লাস ইউজ করবেন তখন কিন্তু ওই যে হেডিং 1 2 এর ভ্যালু থাকবে না। ক্লাস বা আইডি হলো সবচেয়ে শক্তিশালী, হেডিং H1 2 সরাসরি টেকেছে। ওই HTML এর মাধ্যমে যদি আমি H1 ফন্ট কালার দিতাম ইয়েলো, এইভাবে তো ইয়েলো হয়তো, কিন্তু আমি তো HTML1 তো অনেকগুলো থাকতে পারে, সেক্ষেত্রে সবগুলো পড়ে যাবে। তুমি যখন এই H1 এ যখন ইয়েলো দিবা, অর্থাৎ তোমার ওয়েবসাইটে যত H1 আছে সবগুলো ইয়েলো কালার হয়ে যাবে, তাহলে কি সুন্দর হবে? তাহলে আমি স্পেসিফিক কোনো একটা টেক্সটকে ধরার জন্য মূলত ক্লাস কিংবা আইডি ইউজ করা হয়, সোজা কথা শর্ট কোড, মানে রিপ্লেসমেন্ট করার জন্য শর্ট পরিচয়। যেমন আমার নাম রাকিব, ফ্রিল্যান্সার রাকিব, আমি যদি বলি আমার নাম ফি, মানে এটা আমার শর্ট নাম, ফি বললে সবাই আমাকে চিনবে, তাহলে আমাকে ফি শর্ট নামে সবাই চিনবে। ঠিক আমরা উপরটাকে আমরা কি হেডিং 1 আর নিচেটাকে হেডিং 2 দিয়ে আমরা এটাকে পরিচয় করছি এবং সেই অনুযায়ী আমরা স্টাইল করেছি, দেখতে পেরেছেন? ওকে, আমরা যেটা শিখতে পেরেছি, আমরা কি কালারটা শিখতে পেরেছি। ওকে, এখন আমি চাচ্ছি যে H1 এর কি হবে, কালার রেড হয়েছে, আমি চাচ্ছি যে এটা ব্যাকগ্রাউন্ডটা ব্যাকগ্রাউন্ড মানে পুরো লেখার ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, আমি চাচ্ছি যে এই লেখাটা মাঝখানে আসুক, ফ্রিল্যান্সার রাকিব লেখাটা মাঝখানে আসুক। ফ্রিল্যান্সার রাকিব কি কিসের না এটা, হেডিং। তো এখানে যে আমরা লিখি টেক্সট অ্যালাইনমেন্ট, অ্যালাইন সেন্টার। টেক্সট, আপনাদের এই যে টেক্সট ইজ ইকুয়াল টু অ্যালাইনমেন্ট, টেক্সট অ্যালাইন লেখার পর আমি টেক্সট এখানে অ্যালাইন, হ্যাঁ সেন্টার দিই, সেন্টার। দিয়ে আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করি, আসার পর যদি আমি একটা রিফ্রেশ দিই, আমি দেখবো যে এটা মাঝখানে চলে আসছে। খুব সুন্দর না? ওকে, তাহলে আমরা কি শিখতে পেরেছি, আমরা শিখতে পেরেছি কালার এবং টেক্সট অ্যালাইন। ওকে, এখন আমি যদি এটাকে বলি ফন্ট সাইজ একটু বড় হোক, আমি যদি লিখি FONT ফন্ট লেখার পর আমি এটা ক্লিক করি, সরি এটা সাইজ, SIG সাইজ, দেখেন এটা লেখার পর এখানে সাজেস্ট করতেছে অলরেডি ফন্ট সাইজ। আমি যদি বলি এখানে ফন্ট সাইজ হবে 40 পিক্সেল, লেখার পর এভাবে দিতে হবে, কিন্তু ফন্ট সাইজ 40 পিক্সেল দেওয়ার পর যে আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করি আর এখানে এসে যদি আমি রিলোড দিই, তাহলে দেখবো যে এই ফন্ট সাইজটা কি হয়েছে, বড় হয়ে গেছে। আমি চাচ্ছি ফন্ট সাইজটা 40 না, একটু বেশি হোক, যেটা চোখে লাগে 50। দেওয়ার পর আমি একটু কন্ট্রোল এস দিয়ে সেভ করেছি, সেভ করার পর যদি আমি এখানে এসে রিফ্রেশ দিই, তাহলে দেখবো যে ফ্রিল্যান্সার রাকি ফন্ট সাইজটা কি হয়েছে, আরো বড় হয়ে গেছে। এখন গাইস আমি যেটা চাচ্ছি, আমি চাচ্ছি যে এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড পড়বে। নর্মালি এটার পিছনে কি ব্যাকগ্রাউন্ড আছে, হোয়াইট, যেটা ডিফল্ট। আমি চাচ্ছি যে এটার পিছনে ব্ল্যাক একটা ব্যাকগ্রাউন্ড হবে, কি ব্যাকগ্রাউন্ড হবে, ব্ল্যাক কালার হবে, হয় না? ওকে, আমি যদি তাহলে আমি যদি এখানে এসে যদি আমি বলি এন্টার, এন্টার দিলে কিন্তু নিচে নামবে। আমি যদি বলি ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কালার না শুধু ব্যাকগ্রাউন্ড দিলে হয়, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক, আপনারা দেখতে পাচ্ছেন লেখাগুলো কিন্তু সব এক। ওকে, আমি যদি ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক দিই, ব্ল্যাক দেওয়ার পর যদি আমি সেভ করি, তাহলে আমি দেখব
এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড পড়েছে খুব সুন্দর দেখাচ্ছে না? স্টাইল মানে স্টাইল হচ্ছে তো। ওকে, এখন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ফ্রিল্যান্সারের উপরে নিচে কোনো স্পেস নেই। স্পেস আছে? এই যে ফ্রিল্যান্সারের নিচে একটু স্পেস, আমি চাচ্ছি আরেকটু স্পেস থাকুক। তাহলে আমরা যখন ম্যাথ করি, আমরা যখন কাগজ কলমে লিখি খাতায়, তাহলে আমরা মার্জিন দিই না? মার্জিন মানে কি? নির্দিষ্ট একটা খাতার একটা অংশ থেকে একটা অংশ বাদ দিয়ে দেওয়া, এটাকে কি বলা হয়? মার্জিন নামে, তাই না? ওকে, আমি চাচ্ছি যে এই লেখাটা, এই যে উপরে দেখেন, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন উপরে শুধু একটু স্পেস, এই যে একটু স্পেস না, আমি চাই লেখার আরেকটু স্পেস থেকে এতটুকু উপরে গ্যাপ থাকবে। তাহলে আমি যদি মার্জিন দিয়ে দিই, এখানে কি হয়? মার্জিন, মার্জিন টপ না উপর থেকে তো মার্জিন টপ, এটা লেখার পর তুমি এন্টার ক্লিক করবো, আমি চাচ্ছি এখানে 20 পিক্সেল হোক। মার্জিন টপ 20 পিক্সেল লেখার পর যদি আমি কন্ট্রোল সেভ দেই, দেওয়ার পর যে আমি এখানে ক্লিক করি, দেখবো যে আমি এখান থেকে উপর থেকে আরো অংশ ছেড়ে দিচ্ছে। কন্ট্রোল আর দিয়েও কিন্তু আমি রিলোড দিতে পারি। আচ্ছা, এটা উপরে উঠেছে কারণ এটা ডিফল্ট যতটুকু ছিল এর চেয়ে আমরা কম দিয়ে দিছি। ওকে, আমি এটাকে যদি আমি 200 করি, 200 পিক্সেল করি, এখন দেখবো আমরা অনেক নিচে নেমেছে না? 200 মনে একটু বেশি খারাপ দেখাচ্ছে, তাই না? আমরা 100 করি, কন্ট্রোল এস, রিলোড দেই। তার মানে মার্জিনটা আমরা কি বুঝতে পেরেছি? কোনো একটা অংশের কোনো একটা প্লেস বা কোনো একটা জায়গা থেকে ডানে বামে, মানে লেফট রাইট টপ বটম অংশকে ছেড়ে দেওয়াটাকে কি বলে? মার্জিন। মার্জিন মনে চিনার জন্য মনে আর আমাকে চিল্লাচিল্লি করতে হবে, মার্জিন মনে সবাই বুঝে। মার্জিন বুঝতে পেরেছ? আচ্ছা, মার্জিনের 4টা ফর্ম। কয়টা ফর্ম? 4টা ফর্ম। মার্জিন টপ, মার্জিন বটম, আমি মার্জিন বটম দিলাম 100 পিক্সেল জাস্ট দেখানোর জন্য, সরি। আচ্ছা, এখানে একটা মনে মিসিং হয়েছে আমার, মিসিং হওয়াতে এটা কিন্তু সাদা কালার হয়ে গেছে। ওকে, মার্জিন বটম, মার্জিন টপ, এখন আমি চাচ্ছি মার্জিন রাইট, মার্জিন লেফট, মার্জিন লেফট দিলাম আমি 50 পিক্সেল, এন্টার। আবার চাচ্ছি মার্জিন রাইট, মার্জিন রাইট আমি দিচ্ছি আরো 50 পিক্সেল। কন্ট্রোল এস দিয়ে যখন সেভ করবো, যখন এখানে ব্রাউজার ব্রাউজ করবো, তখন আমরা দেখবো যে উপর থেকে একটু ছেড়ে দিছে, নিচ থেকে ছেড়ে দিছে না, আবার বাম দিক থেকেও ছেড়ে দিছে, আবার ডান দিক থেকেও ছেড়ে দিছে। তাহলে মার্জিন বুঝতে পারছি। মার্জিন মনে আমার এখানে আর বোঝার মনে আর কোনো প্রবলেম নাই, আমরা মার্জিন আরো সামনে অনেক শিখবো। তাহলে আমরা কি শিখতে পেরেছি আজকের এই পর্যন্ত? কালার, টেক্সট অ্যালাইনমেন্ট, ফন্ট সাইজ, ব্যাকগ্রাউন্ড এবং মার্জিন। ওকে, এখন আমরা আরেকটা জিনিস শিখবো, পেডিং। পেডিং, মার্জিন এবং পেডিং। গাইস, আপনারা আমার মতো এরকম ভিডিও ইউটিউবে অনেক পাবেন এবং অনেক প্রতিষ্ঠান পাবেন যারা সিএসএস অন্তত 5 থেকে 10টা ক্লাস করে 3 মাস লাগায় সিএসএস শেখে। কিন্তু আমি এই আজকের ভিডিও হয়তো বা নেক্সট 2-3টা ভিডিওর মাধ্যমে আমি সিএসএস কমপ্লিট করে দেব। যতটুকু জানলে আপনি অনলাইন মার্কেটে কাজ করতে পারবেন ততটুকুই। হয়তো আমার সাথে অন্য কোনো ফ্রিল্যান্সারদের তুলনা করলে হয়তো বা হবে না, কারণ অনেক ফ্রিল্যান্সার আছে আমার কাছ থেকে আরো আমার চেয়ে আরো অনেক এক্সপার্ট, কিন্তু এত এক্সপার্ট লেভেল শিখে আপনার কি লাভ যদি আপনি প্র্যাকটিক্যাল কাজেই না লাগাইতে পারেন। সো আমি ততটুকু শিখাবো যতটুকু শেখার পর আপনি ইনস্ট্যান্টলি আপনার মার্কেটে কাজ করতে পারবেন। সো এটা করার জন্য এখন আমি ইম্পর্টেন্ট সিএসএস গুলো শিখাচ্ছি যেগুলো খুবই টপ লেভেলের ইম্পর্টেন্ট। ওকে, এখন পেডিং। পেডিং বলতে আমি চাচ্ছি যে এই ফ্রিল্যান্সার রাকিব, এই যে লেখাটা, এই লেখাটা থেকে ফ্রিল্যান্সার রাকিব লেখাটা থেকে উপরে নিচে ডানে বামে স্পেস হবে ইন্টারনালি। আমরা পেডিং, এতক্ষণ পেডিং দিয়েছি আমরা বাহির থেকে ছেড়েছি। মার্জিন মানে বাহিরের দিক থেকে ছেড়ে দেওয়া, আর পেডিং মানে ইন্টারনাল ভিতরের অংশ ছেড়ে দেওয়া। মার্জিন মানে বাহির থেকে ছেড়ে দেওয়া আর পেডিং মানে ভিতর থেকে ছেড়ে দেওয়া। কিভাবে আমি দেখাই।
কালো অংশটা থেকে ছেড়ে দিবে। হ্যাঁ, আমি চাচ্ছি যে ফ্রিল্যান্সার এই যে রেড অংশ থেকে কালো অংশটা ছেড়ে দিবে। ওকে, তাহলে আমি যদি এখানে সিম্পলি আমি যদি এভাবে লিখি বুঝবেন। আমি এখানে যদি পেডিং লিখি টপ, পেডিং টপ 50 পিক্সেল, পেডিং লেফট 20 আমি পিক্সেল। যদি পেডিং টপ লিখি ধরেন আমি 50 পিক্সেল লিখলাম। ওকে, লেখার পর আমরা কন্ট্রোল এস দিয়ে আমরা সেভ করলাম, পেডিং টপ লিখলাম। আমরা যখন এখানে এসে রিলোড দেব তখন আমরা দেখবো যে ফ্রিল্যান্সার এই লেখাটার দিকে ব্ল্যাক কালার নিচের দিকে, উপর অংশ কিন্তু কোনো ইম্প্যাক্ট করবে না, এই অংশটা কোনো ইম্প্যাক্ট করবে না, হ্যাঁ হ্যাঁ, জাস্ট কালার ব্ল্যাক কালার কালার স্পেসটা বাড়বে। ব্ল্যাক কালার রেসপন্স তো আমরা করবে। যদি একটা রিলোড দেই, দেখতে পেয়েছেন সাদা অংশ কোনো স্পেস বেড়েছে, বাড়ে নাই, কিন্তু জাস্ট আমরা ইন্টারনালি স্পেস দিয়েছে। ওকে গুড। তো এখন আমি যদি পেডিং বটম দেই তাহলে সেম কেসই তো হওয়ার কথা, তাই না? 20 পিক্সেল। পেডিং না আমি সেম দিই তাহলে দেখতে সুন্দর দেখাবে, 50 পিক্সেল দিয়ে পর আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করি, আসার পর যদি আমি এখানে রিলোড দিই, খুব সুন্দর হয়েছে না? এখন পেডিং লেফট, লেফট এবং রাইট এটা দিলে পাবে না, আমি হেডিং লেফট রাইট দিই কিন্তু এটা পাবে না। কেন পাবে না? কারণ এখান থেকে ছাড়ার তো কোনো অংশ নাই, কি ছাড়বে? তারপর আমি আপনাদের দেখানোর জন্য আমি দিচ্ছি পেডিং লেফট, পেডিং লেফট দিলাম আমি 50 পিক্সেল, লেফট দিলে পাবে, কিন্তু এটার জন্য আমি আবার রাইট যখন দেব তখন ওই লেফট রাইটে মিক্স খেয়ে ওইটা মানে দেখাবে না। কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করলাম, করার পর যদি আমি এখানে রিলোড দিই, দেখতে পেরেছেন এখান থেকে একটু ছেড়েছে, একটু জায়গায় কিন্তু ছেড়েছে, কিন্তু আমি যখন আমার এদিক দিয়ে দেবো তখন মোটামুটি অ্যাভারেজ হয়ে যাবে না, এই জন্য দেখাবে না। ওকে, তারপর আমি দেখাচ্ছি পেডিং লেফট দিয়েছি না, তাহলে আমরা কি দেবো পেডিং রাইট 50 পিক্সেল দেওয়ার পর যদি আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করি, সেভ করার পর যদি আমি এখানে আবার রিলোড দিই, হ্যাঁ, তার মানে ওই জায়গার বান্দর জায়গাতেই আসছে, আগের জায়গায় আগেই আসছে, কারণ জায়গায় তো নাই। ওকে, এইদিকে জায়গা কিন্তু একটা লিমিটেড। ওকে, তাহলে আমরা আজকে এই ট্যাগটাতে কি শিখতে পেরেছি? আমরা শিখতে পেরেছি কিভাবে কালার চেঞ্জ করে, কিভাবে ব্যাকগ্রাউন্ড দেয়, কিভাবে মার্জিন দেয়, কিভাবে ফন্ট সাইজ বড় করে, কিভাবে পেডিং দেয়। এখন আমি চাচ্ছি যে এই লেখাটাকে এই ফ্রিল্যান্সার রাকিবকে কি ক্লিক করলে এটা চলে যাবে কোন একটা পেজে, তাহলে কিভাবে করতে হবে? অ্যাঙ্কর টেক, অ্যাঙ্কর টেক কোথায় বসাইতে হবে? HTML কোডে। ওকে, আমি যদি এখানে আসি, HTML এ আসি, আসার পর এই ফ্রিল্যান্সার রাকিবটাকে এটাকে আমি যদি এ ট্যাগের ভিতরে মুড়াই ফেলি, এ ট্যাগের ভিতরে রেখে দিই, আমরা এ ট্যাগটা যদি সিম্পলি আমি এখানে লিখি সাপোজ এ ট্যাগ, আমি যদি এ লেখার পর যদি আমি ট্যাবে ক্লিক করি তাহলে আমরা এ ট্যাগটা এখানে ওপেন হয়ে যাচ্ছে। ওপেন হওয়ার পর যদি আমি এই যে H1টাকে এটাকে আমি যদি কপি করি বা কন্ট্রোল এক্স দিয়ে আমি কাট করে যদি মাঝখানে বসিয়ে দিই, করার পর যদি আমি এখানে জাস্ট সিম্পলি আপাতত হ্যাশ দিই, হ্যাশ মানে লিঙ্ক করবে কিন্তু কোথাও যাবে না, জায়গায় জায়গায় থাকবে। কন্ট্রোল এস দিয়ে সেভ করি, হ্যাশ মানে কোনো একটা লিঙ্কের পরিবর্তে ইউজ করেছি, আমি এখানে রিলোড দিই, হ্যাঁ, তাহলে আমরা দেখবো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লিঙ্ক হয়ে গেছে, লিঙ্ক হয়ে গেছে না? ক্লিক করলে জায়গায় থাকবে, এই যে উপরে কিন্তু হ্যাশ দেখা যাচ্ছে, এই যে হ্যাশ, আমি হ্যাশ বসিয়েছি, তাহলে আমরা লিঙ্ক কেমন কিন্তু করে ফেলেছি। তাহলে আজকে কিন্তু আমরা অনেক কিছু আসলে বেসিক্যালি শিখে ফেলেছি, কিভাবে কিভাবে ক্লাস ধরতে হয়, কিভাবে অ্যাড করতে হয়। আচ্ছা, আমি আজকের এই ভিডিওতে লাস্ট যে এটা শিখাবো সেটা হলো আমরা ক্লাসের মাধ্যমে কিন্তু একটা একটা টেক্সট বা কোনো কিছুকে ধরে আমরা স্টাইল করতে পারি। এখন ক্লাস না ধরে আমরা কিন্তু সেটাকে কি ধরতে পারি? আমরা আইডিও ধরতে পারি। আইডিটা কিভাবে ধরতে হয়? দেখেন ক্লাসটা যেখানে শেষ হয়েছে এখন আমরা আইডি লিখি, লেখার পর এই যে দেখছেন আইডি লেখার পর কিন্তু এভাবে আসছে, আপনি এন্টার করলে চলে আসবে, কিন্তু আমি এভাবে আসার পর আবার আমি এভাবে লিখি, এভাবে লেখার পর সেম আমি যদি আইডি দিই, কিভাবে দিতে পারি এটা? হেড। ওকে, আমি আইডি দিলাম জাস্ট হেড, এবার আমি কন্ট্রোল এস দিলাম, দেওয়ার পর আমি যদি এখানে আবার আবার এই হেডকে আমরা নিয়ে কাজ করবো, যেহেতু আইডির ক্ষেত্রে আমরা ডট দেবো না, আইডির ক্ষেত্রে দিব হ্যাশ, আইডির ক্ষেত্রে কি দেবো? হ্যাশ।
ক্লাসের ক্ষেত্রে ডট, ওকে। তাহলে আমরা কি দিয়েছিলাম নাম? হেড, তাই না? ওকে, হেড নামটা হেড দিয়েছি। আইডিটা কি ধরেছি? হেড। এই যে আমরা এখানে আসি, এই যে আইডি দিয়েছিলাম হেড। এখন আমি যদি সেম এই লেখাটাকে কপি করি, বা আমি যদি এখানে এখানে আসার পর যদি আমি যদি বলি কালার, এটা কি বর্তমানে কি কালার আছে? এটা রেড। আমি যদি দেখি কালার ব্ল্যাক, মানে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক আছে, তো ব্ল্যাক দেখা যাবে না। আমি যদি বলি কালার হোয়াইট, ওকে। এখন আমি এই ক্লাস আইডি তো দিলাম রেড, আমি সরি এই ক্লাসও দিলাম রেড এবং আইডি দিলাম হোয়াইট। দুটোটাই তো ইন্ডিকেট করতেছে ওই ফ্রিল্যান্সার রাকিব টেক্সটারে। তাহলে কোনটা কাজ করবে বেশি, এটা না এটা? হিসেবে দুটোটা আসার কথা না? দুটোটা কি আসা সম্ভব? আর এটা নতুন পাইছেন, এটা তো এখন এখন হেডিং ক্লাস আর আইডি কি করবে? যুদ্ধ করবে না, আমাকে ইন্ডিকেট দিছে আমাকে রেড, অবশ্যই না আমাকে ইন্ডিকেট দিছে হোয়াইট। ঝামেলা না? কিন্তু এখানে স্টাইল ডট সিএসএস এর বেসিক ভাষা হচ্ছে আইডি কে সবচেয়ে প্রায়োরিটি দেওয়া হয় বেশি। আইডি কে সবচেয়ে প্রায়োরিটি দেওয়া হয় বেশি। কিভাবে? এখন আমি এখানে আসার পর কন্ট্রোল দিয়ে এস দিয়ে সেভ করি। এখন আমরা যদি এখানে আসি, আমরা দেখবো যে হোয়াইট হয়ে গেছে। অর্থাৎ ক্লাসের পাওয়ার আইডির কম, আইডির পাওয়ার সবচেয়ে বেশি। সো গাইস, আজকে ভিডিওতে আমরা যেটা দেখে শিখতে পেরেছি, আমরা আবার রিভিশন দিচ্ছি। আজকের ভিডিওতে আমরা শিখেছি কালার কিভাবে, একটা কালার কালার কিভাবে করতে হয়, কিভাবে ফন্ট সাইজ চেঞ্জ করতে হয়, কিভাবে টেক্সট অ্যালাইনমেন্ট, এই ভিডিওগুলো করতে হয়। আজকে যে ক্লাসটা আমি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। সিএসএস এর উপর আমি আরেকটা ক্লাস করব, দুইটা ক্লাস করব আমাদের সিএসএস এর, অর্থাৎ এইচটিএমএল দুইটা ক্লাস, সিএসএস দুইটা ক্লাস। নেক্সট ক্লাস আমরা ওয়ার্ডপ্রেস শিখব পঞ্চম ক্লাসে। ওয়ার্ডপ্রেস যখন শিখবেন তখনই আপনি কিন্তু চাইলে একটা এরকম একটা ওয়েবসাইট বানাতে পারবেন। এবং ওয়ার্ডপ্রেস আমার দুইটা ভিডিওর পর আপনি এরকম একটা ওয়েবসাইট বানাতে পারবেন। তো গাইস, আর 4টা ভিডিওর পর আপনি একটা ওয়েবসাইট বানানোর মতো ক্ষমতা রাখবেন। বিষয়টা আসলে অনেক আনন্দময়। আমি যেটা করব, আমি যেটা আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা যত পারেন স্টাইল ডট সিএসএস এইচটিএমএল আমি যা শিখিয়েছি, যতটুকু শিখিয়েছি একদম মনোযোগ সহকারে প্রথম থেকে এই পর্যন্ত বারবার রিপিটলি প্র্যাকটিস করবেন। কি শিখতেছেন ইট ডাজন্ট ম্যাটার, কি বুঝতেছেন সেটাই ফ্যাক্ট। আপনি কতটুকু বুঝে বুঝে প্র্যাকটিস করতেছেন সেটা ইম্পর্টেন্ট। আপনি শিখার পর এই আদৌ কি এতটুকু শিখার মধ্যে কি আমি টাকা ইনকাম করতে পারবো, সেটা চিন্তা বাদ দেন। যদি আপনি আমাকে ট্রাস্ট করেন, তাহলে আমি যেভাবে বলি সেভাবে করতে পারবেন। আশা করছি আপনারা অনেক কিছু আজকে শিখতে পেরেছি। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করে কমেন্ট করতে পারেন। আর আমার একটা ওয়েবসাইট, আমার ফেসবুক একটা পেজ আছে যেখানে ওয়েব ডিজাইন 90, তো আপনারা চাইলে কিন্তু সেখানে এসে আপনাদের বিভিন্ন পোস্ট করতে পারেন। আপনাদের যদি ফ্রিল্যান্সিং বা কোনো বিষয়ে কোনো কমেন্ট থাকে, সেই কমেন্ট কিন্তু আপনারা জানাতে পারেন। আমি ওয়েব ডিজাইন 90 এই নামটা আমি চেঞ্জ করে আমি ফ্রিল্যান্সার রাকিব ব্লগ নামে এই নামটা দেবো। আপনারা চাইলে ওয়েব ডিজাইন 90 যেটা, এটা কিন্তু আপনারা চাইলে এখানে লাইক দিয়ে আপনারা কিন্তু আমার পাশে থাকতে পারেন এবং এখানে আপনারা পোস্ট করতে পারেন আপনাদের বিভিন্ন প্রবলেম সম্পর্কে। যদি পোস্ট করেন তাহলে আমি কিন্তু এখানে আনসার দিলে অনেক মানুষ এটা দেখতে পারবে। থ্যাংক ইউ গাইস, আশা করছি অনেক অনেক আপনারা উপকৃত হবেন এই ভিডিওগুলো যদি শিখেন। আপনাদের কোনো প্রতিষ্ঠানে যেতে হবে না শেখার জন্য, কিন্তু ওয়েব ডেভেলপমেন্টের কাজ শেখার জন্য। আমি কিন্তু ঠিক বেসিক থেকে শিখাচ্ছি। আপনারা যখন এক্সপার্ট লেভেলে হয়ে যাবেন তখন আস্তে আস্তে আপনারা অনেক আরো অ্যাডভান্স কিছু শিখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। অন্য নেক্সট ভিডিওতে দেখার জন্য অগ্রিম আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। ভালো থাকবেন।